লতিফ সিদ্দিকী আবারও গ্রেপ্তার। কেন তিনি গ্রেপ্তার হলেন? কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো? এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কি কারণে আপনারা জানেন? সেইখানে তিনি নাকি মুক্তিযোদ্ধাদের একটা বিষয়ে প্রোগ্রাম ছিল মুক্তিযোদ্ধাদের নিয়ে। সেখানে তিনি উপস্থিত হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করেছিলেন এবং বেশ কয়েক মাস জেল খাটার পরে তাকে আবার মুক্তি দেওয়া হয়েছিল। আবারও বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী গ্রেপ্তার করা হলো। বৃহত্তর ময়মনসিংহ জেলার সিংহপুরুষ লতিফ সিদ্দিকী, তাকে হঠাৎ করে কেন গ্রেপ্তার করলো? এখন তো আওয়ামী লীগ কোনো আন্দোলনে যাচ্ছে না। এমনকি তিনি কিন্তু শেষের দিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন। আওয়ামী লীগ তাকে দল থেকে খারিজ করে দিয়েছিল। কেন? তার সদস্যপদও ছিল না। কেন? তিনি হজ নিয়ে সমালোচনা করেছিলেন, মৌলবাদী শক্তিকে নিয়ে সমালোচনা করেছিলেন, যার জন্য তার এমপিত্ব, মন্ত্রিত্ব, দলীয় পদ সবই চলে যায়। এই দেশটা বড় অদ্ভুত। এখানে মৌলবাদের সমালোচনা করলে এমপিত্ব, মন্ত্রিত্ব চলে যেতে পারে। তার আরেকজন ছিলেন, সেটা হলো মোরাদ হাসান এমপি। তিনি আমাদের সরিষাবাড়ির আসনের এমপি। তিনি বলেছিলেন ৭২ সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকতে হবে, রাষ্ট্রধর্ম ইসলামকে তিনি প্রশ্ন করেছিলেন। তার জন্য দেখলাম শুধু বিএনপি না, জামাত, হেফাজত না, চর্ম নাই, চামড়া নাই, পীরেরা নয়, এমনকি আওয়ামী লীগেরা তার সমালোচনা করতো। যদিও বাংলাদেশ আওয়ামী লীগের ৪ মূলনীতির অন্যতম একটা হলো ধর্মনিরপেক্ষতা। সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃত নয়। কিন্তু তারপরেও এমপি মুরাদ হাসানকে সমালোচনা করা, যাই হোক সেটাও বাদ দিলাম, আমরা ওইদিকে যাচ্ছি না। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো কি মামলায় জানেন? শাপলা চত্বরের মামলায়। শাপলা চত্বরের এই যে আমাদের হেফাজতে ইসলাম, তারা আসছিল সেদিন সরকার দখল করতে। একটা সরকার থাকতে যখন আপনি ঘোষণা দিবেন, সেখানে প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে, প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে, তাহলে তারা কি রাষ্ট্রের আইনে বিদ্রোহী নয়? তাতে তো সবার জেলে থাকার কথা ছিল। যারা তখন আওয়ামী লীগ তো অত্যন্ত ভদ্রতার পরিচয় দিয়েছিল, যে একটা সরকার থাকতেই এই হেফাজতিরা তাদের প্রধানমন্ত্রী ঘোষণা করলো, প্রেসিডেন্ট ঘোষণা করলো নিজেদের। আমি যদি এখন নিজেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলাম নিজেকে, বা যে কোনো মন্ত্রী ঘোষণা করলাম, আমার জেল হবে না বাংলাদেশ আইনে? এটা রাষ্ট্রদ্রোহিতা না? বলেন কিনা? তাহলে তারপর এটি কোন সরকার? যে সরকার একটা সন্ত্রাসের মাধ্যমে এসেছে, মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। এই সরকার থাকতে যদি আমি আরেকটা সরকারের ঘোষণা করি প্রধানমন্ত্রী হিসেবে কাউকে, প্রেসিডেন্ট হিসেবে, তাহলে কি রাষ্ট্রদ্রোহী মামলা হবে না আমার নামে? আর সেই জায়গায় একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে আপনি শাপলা চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যেটা কিন্তু তারা বলা হয়েছিল যে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল না। অথচ হেফাজতে ইসলাম নামটা একটা কুফরি ইসলামের দৃষ্টিতে। কারণ ইসলাম হেফাজত করবেন আল্লাহ, তার ফেরেশতারা আছে, না থাকলেও তো অন্তত পক্ষে আবাবিল পাখি আছে। হঠাৎ করে হেফাজতে ইসলাম বানায় ফেললো বাংলাদেশের হাটাজারি মাদ্রাসার কিছু লিল্লাহর মৌলবী আর কিছু বলৎকার মৌলবী মিলে বাংলাদেশে হেফাজতে ইসলাম বানায় ফেললো। আমি নিজে এনটিভিতে একটা অনুষ্ঠান দেখেছিলাম, তিনি সেখানে দাবি করেছিলেন যে হেফাজতে ইসলাম নামটাই, শব্দটাই কুফরি। আসলে আমি বারবার বলেছি, এটা হেফাজতে ইসলাম নয়, এরা হচ্ছে হেফাজতে পাকিস্তান। হেফাজতে ইসলাম না লিখলে তারা মার খাবে। হেফাজতে পাকিস্তানে এখনো যদি কোনো দল করে, সেটা লাতিফটা হবে। এই ভয়ে তারা সেটার নাম রেখেছে হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামকে সামনে রেখে আমরা দেখেছি বিএনপি, জামাত এবং অন্যান্য দলগুলো ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া করেছিল, আর তারা নিজেরাই ঘোষণা করেছিল। সবচেয়ে একটা বিষয়, আশ্চর্যের বিষয় মনে করে দেই, আজকে কাদের সিদ্দিকী বলছেন হ্যাঁ তারা ভাইকে ফাঁসি দিয়ে দেখ, তিনি গোসা করে বলেছেন। আপনি কি জানেন হ্যাঁ হেফাজতের আন্দোলনে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী সমর্থন করেছিল, তাদের পানি খাওয়ানোর কথা বলেছিল, আমার মনে আছে। আজকে তার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে শাপলা চত্বরের তথাকথিত সে হত্যাকাণ্ডের কারণে। কেউ বলেছে সেখানে নাকি ২,০০০ মেরে ফেলেছে, ৩,০০০, আর আমরা তো হাজার হাজার মেরে ফেলেছে। এই হেফাজতে ইসলাম যখন এই আন্দোলন করে, আমার এলাকায় আমি যেতে পারি নাই। আমাকে বলছে খবরদার এলাকায় আসেন না। গণজাগরণ মঞ্চের আন্দোলনে তখন আমরা সক্রিয় কর্মী। আমাদের বলছে ভুলেও এলাকায় আসবেন না, ভুলেও এনে হেফাজতের বিরুদ্ধে বলবেন। আমার এলাকায় এগুলো বলতে দিত না। আওয়ামী লীগ পাওয়ারে হেফাজতের সমালোচনা করা যাবে না, আমাকে বলে দিত, সতর্ক করে দিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের আগেই। যাই হোক, সেই হেফাজত তারা বললো হাজার হাজার মেরেছে। এক বাটপার তো ওই হেফাজত নিয়ে একটা টাউটি বাটপারে নিউজ করে তো বাংলাদেশের আদিলুর নাকি ফাদিলুর না গাদিলুর একটা গাদিলুর, সে তো এই দেশের উপদেষ্টাই হয়ে গেছিল।
এটা কত বাটপারি, কত লাভ, কত মানুষ হাজার হাজার হত্যা করেছে, খুঁজে আর পাওয়া যায় না। ৩৬ জন নাকি ৬৩ জনের উপরে খুঁজে পাওয়া যায় না, বলেছিল হাজার হাজার মেরে ফেলেছে এই জঙ্গিদের কথা। হেফাজত ইসলাম হলো বাংলাদেশের কট্টর মৌলবাদী সংগঠন, যারা এই দেশের গণতন্ত্র মানে না, যারা এই দেশের স্বাধীনতা মানে না, যারা এই দেশের সংবিধান মানে না, এই জঙ্গিবাদী সংগঠন। তারা সেখানে তৎকালীন সরকার তাদের সরিয়ে দিয়েছে, সরাসরি তারা রাষ্ট্র নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে, তাদেরকে সরকার সরিয়ে দিয়েছে। এটা বিরাট অপরাধ হয়ে গেছে। সেই মামলাতে লতিফ সিদ্দি বীর মুক্তিযোদ্ধা এবং সেই সাথে তিনি সংগঠক, তৎকালীন আওয়ামী লীগের নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হলো। কেন গ্রেপ্তার করা হলো? আসলে কি তাই শাপলা চত্বর? না। আর তার স্মার্টনেস দেখেছেন? একেবারে বীরের মতো তিনি যে স্ট্রেইট কিভাবে চলতেছেন, এটা হচ্ছে নেতা। থোড়াই কেয়ার করেছেন। তিনি কি বলেছেন? আমাকে ফাঁসি দিয়ে দেন। কেন বলেছে? বলার কারণ হলো যে তারা যে বাটপারিটা করেছে, তারা যে প্রতারণা করেছে, সেটাকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন, যে ফাঁসি দিয়ে দেন। কারণ জানে যে বিচার কি রায় হবে, ভালো করে জানে। এই লতিফ সিদ্দিকীর আসল অপরাধ কি? কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো? তার আসল অপরাধ হচ্ছে তিনি আসল অপরাধ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই সাথে সংগঠক। এটাই তার আসল অপরাধ। এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ স্যার চমৎকার কথা বলে গিয়েছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে একদিন পাকিস্তান ভাঙার দায়ে মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে। তার কথাটা কড়াই গন্ডায় মিলে গেল, একেবারে হুবহু মিলে গেল। আজকে ২০২৪-এর সেই তথাকথিত সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে একটি তথাকথিত মুসলেকা সরকার ক্ষমতায় আসার পরে তারা যা ইচ্ছা তাই করতেছে। এই ১৮ মাস তথাকথিত ইউনুস, আরেক বদমাইশ বাটপার, তার এনজিও গ্রাম সরকার যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অবস্থান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যেভাবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সারাক্ষণ বয়ান দিয়ে চলছে, এই ৫৪-৫৫ বছরে বাংলাদেশের মানুষ দেখে নাই। তারপরে ৪ মাসে চলে আসলো এই মুসলেকা সরকার ক্ষমতায়, আমাদের জাতীয় ভাইয়ার সরকার। এখানেও তারা সেই ইউনুস সরকারের, সেই জামাতি সরকারের যে বাটপারি, বদমাইশি, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান, বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে অবস্থান, সেটাই তারা জারি রেখেছে। তার সর্বশেষ নিদর্শন হচ্ছে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা। এর মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করে দিল যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আর এই সরকার যে বিএনপি একা চালাচ্ছে না। আমি বারবার বলেছি আপনাদের যে এই সরকার বিরোধী দল যারা, তারা সরকারি দলের বিরোধী দল। তার প্রমাণ হয়ে গেল তো। এই সরকার এখন যারা বিরোধী দলে আছে, স্বতন্ত্র আছে এবং আরো যারা অন্যান্য এমপি আছে, সব এক। জাস্ট একটা পরিবার বিচ্ছিন্ন ভাবে বসে আছে। একটা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবার মনে করেন এই পুরো সংসদকে তারা বিভিন্ন জায়গায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করার মাধ্যমে তারেক রহমান প্রমাণ করে দিল যে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী। লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের মাধ্যমে এই তথাকথিত এনজিও গ্রাম সরকারের পরের যে এক্সটেনশন সরকার, এই মুসলেকা সরকার, বিএনপির সরকার প্রমাণ করে দিল যে তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। জামাত হেফাজতের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা লজ্জায় জামাত করতে পারে না, লজ্জায় হেফাজত করতে পারে না, তারা গিয়ে বিএনপি হয়, কথাটা এখন দিনে দিনে সত্য প্রমাণিত হচ্ছে। ৩২ নম্বর যে বিল্ডিংটা ভেঙেছিল, যে বাড়িটা ভেঙেছিল, যে স্মৃতিটা আমাদের ভেঙেছিল, ৩২ নম্বর বিল্ডিং শুধু বিল্ডিং না, ৩২ নম্বর বাড়ি শুধু বাড়ি নয়, এটা বাংলাদেশের পোস্ট কোড বলে মনে করা হয়। সেটাকে ভেঙেছে কারা? আমরা দেখলাম পর্দার অন্তরালে জামাত, সামনে এনসিপি, সামনে বৈষম্য বিরোধী তথা ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির ছেলেরা, পাশাপাশি বিএনপি। কিন্তু আসলে এখন বোঝা গেল যে সম্মিলিতভাবেই তারা এটা করেছে। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার একটা সিগন্যাল এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের জন্য একটা সিগন্যাল যে তারা মুক্তিযুদ্ধকে মানে না। আমরা দেখলাম মেজর হাফিজ, বাবারে বাবা, বীর বিক্রম, ওরা কি দেখলাম আমরা যে তিনি এত বড় মুক্তিযোদ্ধা, এত বড় বীর বিক্রম, তিনি স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব সংসদে পাশ করালেন এবং তারপর তিনি যা ইচ্ছা তাই বলা শুরু করলেন বঙ্গবন্ধুকে নিয়ে। যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বিতর্কিত করলেন, অথচ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বারবার বলার চেষ্টা করতেছেন আরবিরাই সবকিছু করেছে। আরবিরাই যদি সবকিছু করে আজকে ভাস্কর্য ভাঙলো কারা? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে মানলাম, তোমরা বঙ্গবন্ধুকে মানো না। ৭ বীর শ্রেষ্ঠর যে ভাস্কর্য ছিল সেটা ভেঙেছে কারা? আর্মিরা নিজেরা এসে ভেঙেছে, নিজেরা ভেঙেছে। তাহলে কি বোঝা গেল না যে আর্মিরা এর সাথে জড়িত?
নিঃসন্দেহে ২০২৪ যে ৫ই আগস্টের আন্দোলন হয়েছে এবং ২০২৪ ৫ই আগস্টে যে বাটপাড়ি হয়েছে, ফাত্রামি হয়েছে, তথাকথিত বিপ্লব হয়েছে, এটার সাথে সেনাবাহিনী জড়িত ছিল তা তো দুধের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, একেবারে ঝকঝকা পানির মতো পরিষ্কার। আর লতিফ সিদ্দিককে গ্রেপ্তারের মাধ্যমে বুঝিয়ে দিল যে এই সরকার আসলে হেফাজতেরই সরকার। এই সরকার হেফাজতের পাকিস্তানি সরকার, এই সরকার জামাতের সরকার, এই বিএনপির সরকার তথাকথিত সরকার। তারা দাবি করে তার বাবা মুক্তিযোদ্ধা। এগুলো সব বাই চান্স মুক্তিযোদ্ধা এখন পরিষ্কার। এই মেজর হাফিজ বাই চান্স মুক্তিযোদ্ধা, কর্নেল অলি তথাকথিত কর্নেল এই সে বাই চান্স মুক্তিযোদ্ধা। আর একজন মুক্তিযোদ্ধা রয়েছেন মেথর নাকি মেজর আক্তার সে তো চলেই গেছে সরাসরি জামাতে। এরা লজ্জায় এখনো জামাতে যাইতে পারে নাই। কোন পার্থক্য লতিফ সিদ্দিককে গ্রেপ্তার করা এটা চারটেখানি ব্যাপার নয়। এটা স্পষ্ট বার্তা যে এই সরকার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। নইলে এতদিন পরে শাপলা চত্বরের মামলায় ওই যে লতিফ সিদ্দিককে গ্রেপ্তার করার কোনো কারণ থাকতে পারে। কয়দিন আগেও যাকে একটা ভুয়া মামলায় গ্রেপ্তার করল। কিন্তু মুক্তিযোদ্ধাদের দামিয়ে রাখা যাবে না। এই গ্রেপ্তারের মধ্যে দিয়ে বৃহত্তর ময়মনসিংহে আন্দোলন আরো তীব্র হবে। নিশ্চিত থাকেন। লতিফ সিদ্দিকীকে ফাঁসি দিয়ে দিতে তিনি তো বলেছেন ফাঁসি দিয়ে দাও। কাদের সিদ্দিকী বলেছে তার বড় ভাইকে ফাঁসি দিয়ে দেন। তবে হুমায়ুন আজাদ স্যারের কথাই ঠিক যে এই দেশে একদিন স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে। কেন? কারণ পাকিস্তান ভাঙা যায়। ঠিক কয়দিন আগে কমরেড ইনু যেটা বললেন যে তাকে শাস্তি দেওয়া হয়েছে পাকিস্তান ভাঙার দায়ে। এবং আসলেই এই পাকিস্তান ভাঙার বেদনা এই হেফাজতে ইসলাম এরা ভুলতে পারে না, জামাতে ইসলাম ভুলতে পারে না, মুসলিম লীগ ভুলতে পারে না, বিএনপি ভুলতে পারে না, কেউ বলতে পারে না। যারা ৭১-এর বিরোধিতা করেছিল তারা এবং তাদের আন্ডা বাচ্চা নাতি-পুতি কেউ পাকিস্তান ভাঙার বেদনা বলতে পারে না। মুক্তিযোদ্ধার পোলার আজীবন মুক্তিযোদ্ধার পোলা নাও থাকতে পারে। আমরা সেটা দেখেছি। আমি অনেক মুক্তিযোদ্ধার সন্তানকে চিনি যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি কিছু মুক্তিযোদ্ধার নামও বলে দিতে পারবো আপনাদের যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তান ভাঙার বেদনাটা বড় বেদনা গো। এই বেদনা ভোলার নয়। বড়ই বেদনা। এমনকি কখনো, কখনো এই পাকিস্তানকে তারা এত বেশি ভালোবাসে, ইসলামের চাইতে, আল্লাহর চাইতে, নবীর চাইতে, রাসূলের চাইতে মুসলমানেরা পাকিস্তানকে বেশি ভালোবাসে। এটা আমরা বারবার দেখেছি। ভবিষ্যতেও দেখব। তবে লতিফ সিদ্দিকে এই যে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিককে গ্রেপ্তারের তথাকথিত ষড়যন্ত্র করে এই মামলায় গ্রেপ্তারের যে পায়তারা তারা করতেছে এবং করেছে, গ্রেপ্তার অলরেডি করে ফেলেছে। এর হিসাব বাংলাদেশের জনগণ একদিন এই মুসলেকা সরকার তারেক ভাইয়ার সরকারের কাছ থেকে নিবে। এই হেফাজতের কাছ থেকে নিবে। এই জামাতের কাছ থেকে বাংলাদেশের মানুষ পাই করে হিসাব বুঝিয়ে নেবে। আবার আজকে দেখলাম ওই তারেক রহমানের যে পেতিপাটা একটা আছে, জাহেদ, তারেক রহমানের পাড়া পেতিপাড়া জাহেদ উপদেষ্টা হইছে, যারে দিল্লির এয়ারপোর্ট থেকে ঘিটি ধরে বের করে দিয়েছে গাঞ্জাখোর মনে করে। সে আজকে দেখলাম বলল যে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর লেখার দরকার নেই। তো কি লিখবে? তোর মতো পেতিপাড়া লিখবে? পেতিপাড়া বলবে কি? মানে এরা যেকোনো মূল্যে এই যে এরা দেখছে না এরা হলো দাড়ি টুপি ছাড়া রাজাকার এই জাহেদেরা। এদের দুনিয়ার যত রাগ উপরে দেখা যায় যে যাই বলুক, এই জায়েদ পাড়া হইলো ১ নম্বর বদমাইশ। আসলে এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধী যে এত মানুষ ছিল, এটা ২০২৪-এর ৫ই আগস্ট পরে জানা গেল। আমি বারবার বলতাম, মানুষ আমাকে যখন বলত যে মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক যে না, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাও ছিল। নইলে ৩০ লক্ষ মানুষ হত্যা করতে পারত না। নইলে এই পাকিস্তানিরা ৯৩,০০০ জীবিত যাইতে পারত না। অনেকেই বলে ভারতের কারণে না, বাংলাদেশের জনগণ যদি এদের যাইতে না দিত ভারত কিভাবে নিয়ে গেল? আমি নিজেও এর জন্য ভারতকেও দোষী। ভারত তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারকে আমি দোষী। যে কেন আপনারা ৯৩,০০০ সৈন্যকে দায়িত্ব নিয়ে আপনারা নিজের দেশে আবার ১.৫-২ বছর খাওয়ায় পড়ায় তারপর পাঠাইলেন পিওকে দখল না করে। শর্ত দিতে পারতেন পিএ কোডটা দিয়ে দাও, দিলেন না কেন? তৎকালীন সরকার কিন্তু এই প্রশ্নবিদ্ধ করতে পারে ভারতীয়রা। ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য ভারতে খাওয়ায় পড়ায় আপনারা পাঠাইছেন। পাকিস্তান কি আপনাদের ৯৩,০০০ সৈন্য পাইলে আপনাদের ছাড়তো? ছাড়তো না। পাকিস্তানে যদি বাংলাদেশী বা ভারতীয় ৯৩,০০০ সৈন্য আটকা পড়তো ৩০ লক্ষ মানুষ হত্যা করার পরে, একটা সৈন্য ফেরত পাইতো? পাইতো না। কিন্তু এই বাংলাদেশ থেকে এই রাজাকে তখন তো আওয়ামী লীগের সময়। কেন ছেড়ে দেওয়া হলো? এই প্রশ্নটা কিন্তু আসে। আজকে ওই ভুলের কারণে তাদের শাস্তি নেই। এই ৯৩,০০০ তাদের ক্ষতিপূরণ নেওয়া হয় নাই পাকিস্তান থেকে। এটা তাদের সাথে হয়েছে। পাশাপাশি রাজাকার আল-বদরদের তখন যতটুকু সাজা তাদের দেওয়া দরকার ছিল তাদের দেওয়া হয়নি। তার জন্য আজকে এত বারবারান্ত রাজাকার আল-বদরের। শত্রুকে চরম শত্রুকে কখনো ছাড় দিতে নাই। ছাড় দিলে তার পরিণতি এরকম হয়। যার জন্য আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। ভাবা যায় যে জামাতে ইসলাম সিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। যারা স্বাধীনতার বিরোধিতাকারী দলই নয় শুধু, যারা পাক বাহিনীর সাথে সরাসরি কোলাবরেট হয়ে কাজ করেছে। এদেশে ৩০ লক্ষ মানুষ হত্যার দায়িত্ব তাদের, তারা সাথে ছিল। এদেশে অগণিত নারীকে ধর্ষণ করেছে। আজকে তারা সিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে ছাত্রলীগ নিষিদ্ধ আর আজকে ছাত্র শিবির সিদ্ধ। এর চেয়ে লজ্জার আমাদের জাতির জন্য আর কি থাকতে পারে? বলেন আপনারা কি থাকতে পারে? এটা কেন হয়েছে জানেন?
ওই যে ৯৩,০০০ সৈন্যকে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও তখন ছেড়ে দিয়েছিল। যেতে দিয়েছিল, এটা একটা দায়, একটা ভুল। আবার ভারত তাকে ৯৩,০০০ সৈন্য নিয়ে যেতে এটা আরেকটা ভুল। আর তারপরে আমাদের ভুল হলো আমরা পরিকল্পিতভাবে তাদের পুনর্বাসিত হওয়ার সুযোগ দিয়েছি। আমি নিজের চোখে দেখেছি ২০২৪ আওয়ামী লীগের এমপিদের মিটিং এ গিয়ে আমি নৌকা মার্কার মিছিলে আমি শিবিরদের দেখেছি। সবসময় এভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। আদর্শগতভাবে আপনার সাথে আপনার দলের বিরোধিতা থাকতে পারে। কিন্তু আপনার যার সাথে আদর্শগত বিরোধ তাকে আপনি কিভাবে প্রশ্রয় দেন? তার ফলাফল আজকে আওয়ামী লীগের এই পরিণতি। তার কারণে আজকে মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আজকে জেলে। জননেত্রী শেখ হাসিনা আজকে দেশ ছাড়া। দীর্ঘ